বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আহ, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আহ, আমাদের বাঙালিদের আহ, 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 সর্বোচ্চ যে ঐতিহ্য, বাংলা ভাষা, বাংলা আমাদের পরিচিতি, বিশ্ব দরবারে আমাদের যে পরিচিতি, সেই বাংলা বছরের আজকে 1432 খ্রিস্টাব্দ, নতুন খ্রিস্টাব্দ শুরু হলো। তো পুরানো বছরকে বিদায় দিয়ে আমরা আজকে নতুন 1432 নতুন বছর আমরা পা দিলাম। এতে পয়লা বৈশাখে আজকে সারা দেশব্যাপী বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন সবাই এই দিনটি নানা আঙ্গিকে নানাভাবে সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্নভাবে পালন করছেন। তো এই বাংলা বৎসর তো অনেক স্মৃতি আমাদের রয়ে গেছে, কারণ আমাদের পরিচিতি তো আমরা হচ্ছে বাংলাদেশি বাঙালি। তো সে বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আজকে সারা দেশব্যাপী আমরা দেখলাম যে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সবাই র্যালি করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে আজকের দিনটি পার করল। তো এই বাংলা যে এই যে 1432 যে নতুন বছর এবং এই যে পয়লা বৈশাখ, এই যে বাংলা যে বাংলা সাল যে গণনাটা শুরু হলো কীভাবে, তাই সেটা আমি একটু বলছি। সেটা হচ্ছে যে বিখ্যাত জ্যোতির্বিদ সম্রাট আকবরের সময় বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌরসন ও হিজরি সন এর ওপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন। 1584 খ্রিস্টাব্দে 1584 খ্রিস্টাব্দ 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ে এই গণনা কার্যকর শুরু হয়েছিল। আনুষ্ঠানিকভাবে এই গণনা কার্যকর শুরু হয়েছিল 1556 সালের 5ই নভেম্বর থেকে। পূর্বে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন। পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয়। তখন চৈত মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক দিতে হতো কৃষকদের। তখন থেকে সম্রাট আকবর
কৃষকদের জন্য মিষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। আর হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময়ে থেকেই ব্যবসায়ীরা শুরু করে। এভাবে বাংলাবর্ষ শুরু হয়। আমি বাংলাবর্ষ যে 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 শুরু সেটা আমি কিছুটা বললাম আর কি। তো আমি এখন একটু এই পহেলা বৈশাখের ব্যাপারে একটু আমার ছোটোবেলার কিছু স্মৃতিচারণ করতেছি। সেটা হচ্ছে যে তখন আমরা যখন ছোট ছিলাম, এই স্কুলে পড়ি বা প্রাইমারি স্কুলে পড়ি, এরকম সময়ে আমরা দেখছি যে আসলে তখনকার ছোটোবেলার যে পহেলা বৈশাখটা মানে কীরকম, নতুন বছরটা কীভাবে শুরু হতো সেটা আমি একটু স্মৃতিচারণ করব। তো আমার মনে আছে যে তখন এই আমরা ছোট, তো এখন যেমন জাঁকজমকপূর্ণভাবে যে অনুষ্ঠানগুলি পালন করা হয়, তখন কিন্তু এভাবে পহেলা বৈশাখ পালন হতো না। কিন্তু আমরা ছোট হলেও আমরা কিন্তু তখন এই পয়লা বৈশাখটা আমাদের যে একটা উৎসব, বাঙালির আমরা যে সকল মতের যে বাঙালি, আমরা যে একটা উৎসব করতাম সেটা আমরা বুঝতে পারতাম, ছোট হলেও বুঝতে পারতাম। বাবা সরকারি চাকরির সুবাদে তো বেশিরভাগ সময় বাইরে থাকতেন, আমরা ছোট স্কুলে পড়তাম। তো যে আমাদের বাসা থেকে আমাদের বাসায় যে অনেক সময় আমার বাবা আমাদের জন্য যে আমাদের নাটোর একটা ছোট্ট মফস্বল শহর, এখানে যে ছোট ছোট যে কাপড়ের দোকান বা বিভিন্ন দোকানে বাবা অনেক সময় ধারবাকি করতেন। তো সেটা এই ধারবাকিগুলি করতেন, আবার মাস অন্তর আবার এগুলি পরিশোধ করে দিতেন। তো আমি একটা জিনিস খেয়াল করতাম, তো আমাদের তো তখন অত কিছু বুঝতাম না, ছোট ছিলাম, 3, 4, 5-এ পড়ি। তো দেখতাম যে বাবা ওই ঠিক এই পয়লা বৈশাখের দিনে উনি এই বাসায় অফিস থেকে আসার সময় উনি করতেন, ওই তখন তো এই পহেলা বৈশাখের ছুটি ছিল না। তো উনি অফিস থেকে আসার সময় ওই যে দোকানগুলিতে বাকি নিতেন, সে বাকিগুলি পরিশোধ করে আসার সময় দোকানদার তাকে ওই কিছু মিষ্টির প্যাকেট দিয়ে দিতেন। তো অর্থাৎ ওটা নাকি হালখাতা ছিল। পরে আমি জানতে পারি যে ওটা ওনারা হালখাতা করতেন, যে বাৎসরিক যে বাকিটা পড়তো সেটা এই পয়লা বৈশাখে তারা সুন্দর একটা আনুষ্ঠানিকভাবে ওই বাকিগুলি তুলতেন, এবং হচ্ছে যারা বাকি পরিশোধ করতো বা যারা পরিশোধ নাও করতো তাদেরকে ওই মিষ্টির প্যাকেটগুলি দিতেন। তো বেশ 4-5 রকমের মিষ্টি বাবা বাসায় নিয়ে আসতেন। আমরা ছোট, বেশ মজাই লাগতো যে আমরা মিষ্টি খেতাম, বা একটা মনে হতো একটা উৎসব এবং নতুন বছর। কিন্তু এই পয়লা বৈশাখে একটা জিনিস ঘটতো যেটা এখন আমরা দেখি না, সেটা ঘটতো হচ্ছে, এটা আমার ভালো করেই মনে আছে। পয়লা বৈশাখের প্রথম দিন আমার একটা ভয়ও লাগতো। সেটা হচ্ছে যে এই প্রতি বৈশাখের বিকালের দিকে ঠিক উত্তর এবং পশ্চিম আকাশে ভীষণ কালো মেঘ ধরত। তো আমার
নানা নানি মামা আমার বাবারা বলতেন যে এটার কালবৈশাখী ঝড় আসবে, এটা এটা নাকি ওই ঝড়টার নামই ছিল কালবৈশাখী ঝড়। ওই প্রথম দিন যে পয়লা বৈশাখ সেদিনই মেঘ ধরতো, এটা 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 কীভাবে হতো আমি জানি না, তবে এখন কিন্তু এটা দেখি না আর। তো দেখতাম যে প্রচণ্ড কালো মেঘ ধরতো এই উত্তর পশ্চিম আকাশে কোনা দিকে, কালো কিসকিসে সেই রাতের আধারের মতো কালো মেঘ ধরতো, এবং প্রচণ্ড একটা ঝড় হতো, কালবৈশাখী ঝড়। তো তখন তো আমাদের এত এই যে এখন যখন এমন এখন যে বিল্ডিং বাড়িঘর, এত বাড়িঘর ছিল না আমাদের এই আমাদের গ্রামে বা আমাদের পাড়ায়। তখন মানুষের টিনের বাড়ি অথবা খড়ের চাল বা মাটির বাড়ি, বাঁশ 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 পাতার বাড়ি, এরকম বাড়িঘর ছিল আমাদের সব। তো বাবা আরেকটা কাজ করতেন, এই পয়লা বৈশাখের আগেই ওই লোক দিয়ে ওই যে আমাদের তো টিনের চালের ঘর ছিল, ওই ঘরটাকে আবার ওই সুন্দর করে ওই মেরামত করতেন, বেঁধে টেঁধে শক্ত করতেন। ওই যে উনি জানতেন যে পয়লা বৈশাখে ঝড় হবে, আসলে ঝড়ও হতেও তাই। তো দেখতাম যে ওই পয়লা বৈশাখের দিন বিকালবেলা ওইভাবে মেঘ ধরে প্রচণ্ড বেগে ঝড় হতো। এবং ওটা গিয়ে আমরা ভাবতাম যে পয়লা বৈশাখ মানে একটা ঝড় আসবে, ঝড়ের দিন আসলো। এবং খুব ভয় পেতাম যে অনেকের বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হতো, গাছপালার ক্ষয়ক্ষতি হতো। তো তখন তো এত লোকজন ছিল না, আর পয়লা বৈশাখও তো অত বুঝতাম না। খালি এটুকুই বুঝতাম যে হালখাতা বুঝতাম আর বুঝতাম যে নতুন বাংলা বছর শুরু হলো, এটাই বুঝতাম। আর এটুকুই ভালো লাগতো, ছোট মানুষ আমরা তখন, তো ছোট, এটাই বুঝতাম যে এটার মধ্যে একটা আনন্দ ছিল যে বাবা, ওই যে আমার একটা ধারণা ছিল যে পয়লা বৈশাখ মানেই তো বাবা মিষ্টি নিয়ে আসবে। বাবা অন্যান্য দিনও মিষ্টি নিয়ে আসতো, কিন্তু ওই যে পয়লা বৈশাখে যে মিষ্টিটা নিয়ে আসতো বাবা, এই মিষ্টিটা যে ওই যে হালখাতার মাধ্যমে যে নিয়ে আসতো, এটা যে কি একটা মজা। এই মজা যারা যারা ছোটোবেলার স্মৃতিগুলি যাদের এরকম আসে বা মনে পড়বে, তারা বুঝবেন যেটা আসলে কতটুকু মজা ছিল আর কি। খুব ভালো লাগতো। তো এই যে হালখাতার প্রচলনটা, এই প্রচলনটা এখন আর দেখি না, এখন নাই বললেই চলে আর কি। তো এখন যেটা দেখি যে যে এখন আমি আজকে যেটা দেখলাম যে পালন করা হলো যে পয়লা বৈশাখটা, সেটা এটা আরও আরও উন্নতভাবে, আরও জাঁকজমকভাবে, এবং অনেক শোভাযাত্রার মাধ্যম দিয়ে, এবং হচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে পুরানো ঐতিহ্যগুলি তুলে ধরা হয়েছে তার ওই র্যালিতে, শোভাযাত্রার মাধ্যম দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি দিয়ে বাংলাদেশের যে পুরানো ঐতিহ্যগুলিকে তুলে ধরা হয়েছে। এটাও একটা ভালো দিক। বাংলাদেশের যে বাঙালিদের যে যে ঐতিহ্য, তার বাপ দাদার যে তার পূর্বপুরুষদের যে ঐতিহ্যটা, যে এটা সুন্দরভাবে এই আধুনিক সভ্যতায় যে যে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এটা আরও উন্নত হয়েছে এবং ভালো লাগছে আর কি। তো শুভ নববর্ষটা এভাবে আরও এবার আরও চমকপ্রদ হয়েছে এই জন্যে যে বাংলা নববর্ষটা আগে আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা দেখছি নববর্ষের সময়, তো তখন আমরা নববর্ষ পালন করব কি, তখন ওই আওয়ামী সন্ত্রাসী আর হচ্ছে আওয়ামী যে যে আওয়ামী যে বাহিনী, পুলিশ র্যাব বাহিনী, এদের দ্বারা আমাদেরকে একটা মানে আতঙ্কের উপর রাখা হতো। আমরা আসলে বাংলার যে একটা আমাদের প্রাণের ঐতিহ্য, এই নতুন বছর আমরা যেটা সুন্দরভাবে পালন করব, এটাকে যে ধারণ করব, লালন করব, এটার যে একটা আমাদের প্রাণের সাথে জড়িত, এটা আমরা মত প্রকাশ করতে ঠিকমতো পারতাম না। তো এবার ভালোটা হয়েছে যে এই পুরাতন যে 15 বছরের যে জঞ্জাল, যে ফ্যাসিস্ট হাসিনার যে আমলে যে আমরা পহেলা বৈশাখটা ঠিকমতো হয়তো বা অনেকে করতে পারেনি, আমরা পারি নাই, আমরা আতঙ্কে থাকতাম। তো এবারকারটা আরও ভালো হয়েছে যে 5ই আগস্টের পরে যে ফ্যাসিস্ট হাসিনার যে পতনের পরে যে বাংলাদেশের মানুষ যে তার নিঃশ্বাস নিতে পারতেছে, মানে প্রাণ খুলে যে নিঃশ্বাসটা নিতে পারতেছে,
এবং এর মধ্য দিয়ে আবার নতুন বছর, বাঙালির প্রাণের যে বছর, এই 1432 প্রাণের বছরটাও এই নতুন স্বাধীন দেশ হওয়ার পরে যে নতুনভাবে আবার এই নতুন বছরটা আমরা পালন করলাম। এতে সবাই, ছেলে, বুড়ো, যুবক, যুবতী এবং এবং এখানে যারা কিনা বিভিন্ন ধর্মাবলম্বী সবাই যে এক হয়ে যে এই বর্ষটাকে একটা প্রচণ্ড একটা উৎসবের চূড়ান্ত সীমায় নিচে, এটা খুব ভালো লাগছে। এবং এটা এভাবে আমি মনে করি যে বাংলাদেশের এই পরিচিতি গোটা বিশ্বে, সারা বিশ্বে মানুষ আজকে জানলো যে বাঙালির তার নিজস্ব ঐতিহ্য ধারণ করে, লালন করে, এবং বাংলাদেশের যে তার যে নিজস্ব তার ভাষা, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, বাংলাদেশের যে একটা নিজস্ব একটা যে পরিচিতি, এটা গোটা বিশ্বে আজকে সবাই জানলো। তো এটা 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 একদিকে এটা আমার দেশের পরিচিতি যে গোটা বিশ্বে হলো, এটা আমার দেশের জন্যে সম্মানের একটা বিষয়। তো আমি এটা মনে করি। তো এবং সবাই এটা এটা ভালো ভাবে যে উদযাপন করছে, এবং সবাই এটা নিয়ে এই বছরের যে নতুন বছর নিয়ে যে সবাই একটা যে আনন্দ করছে, ছোট বাচ্চা থেকে শুরু করে প্রতিটা মানুষ। এটা একটা খুব সুন্দর একটা দিন গেল, এবং আমি আশা করি যে আগামী দিনগুলো আরও সুন্দর হবে বাংলাদেশের বাঙালিদের জন্যে, প্রতিটা মানুষের জন্যে। বাংলাদেশের যে আমরা বাঙালি যত আগায় যাবে, বাংলাদেশ হয়তো আরও উন্নত হবে। আমি আশা করি যে আরও উন্নত হবে। কিন্তু যত উন্নতিই হোক, কিন্তু বাংলাদেশ তার যে সেই পুরানো ঐতিহ্য, তার বাপ দাদা থেকে শুরু করে তার যে শিকড়, সেই পুরানো শিকড়কে কখনো ভুলবে না। এই জিনিসটা আজকে স্মরণ করে দিয়ে গেল। তো এই জন্যে আমি একজন বাঙালি হিসেবে আমার এটা ভালো লাগছে। আমার মন থেকে আমি সবাইকেই এই আবারও 1432 নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন এবং সবাই সুন্দর থাকবেন। আপনাদের প্রতিটা দিন যেন ওই প্রত্যেকটা মানুষের যেন সুন্দর হয়, আগামীর দেশ বাংলাদেশ যেন সুন্দর হয়, প্রতিটা মানুষের মনটাও যেন সুন্দর, আমরা যেন কখনোই বাংলাদেশের সেই কালচারটা যেন ভুলে না যাই। সেই ঢেকিতে আমরা এক্সট্রা সময় ছিল যখন আমরা ধান ভাঙতে পারতাম না। আমি নিজেই দেখছি যে ঢেকিতে ছেটে চাউল তৈরি করা হতো, তারপরে বাঙালির পিঠা আটা তৈরি করা হতো। বৈশাখে নতুন বছরের যে হচ্ছে যে কৃষ্টি কালচারগুলি মানুষের, তারপরে যে মানুষের যে গ্রামে গঞ্জে যে কৃষকদের যে জীবনযাত্রা, এবং আমাদের যে জীবনযাত্রাটা ছিল সেই বহু আগে থেকে যেটা ছিল, এটা যেন আমরা কখনোই ভুলে না যাই। আমরা যতই এগিয়ে যাই, আমাদের দেশ যতই এগিয়ে যাক, এখানকার মানুষ যতই এগিয়ে যাক, আমি চাই দেশের মানুষ একদিন আরও 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 অনেক উন্নতি করবে। কিন্তু তাদের যে শিকড়, তার বাবা, তার দাদা, তার দাদা, তার দাদা, তাদের যে এই কৃষ্টি কালচার কখনোই যে ভুলবে না, এটা যেন থাকে। এতেই আমাদের পরিচয়, এতেই আমাদের গর্ব। এই গর্বটা যেন চিরদিন অটুট থাকে। এই বলে আমি আমার এই 1432-এর যে নতুন বছরের, বাংলা বছরের জন্য সবাইকে, বাংলাদেশের সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে, সবাইকে
আমি আমার একজন বাঙালি হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আবারও সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা।